50,000 পরীক্ষা করা সম্ভব বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কুড়িগ্রামের খাটিয়ামারি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত। ঘটনার পর বিজিবির টহল জোরদার। সহজলভ্য হওয়ায় মানিকগঞ্জে মাদকের রমরমা ব্যবসা। জড়িয়ে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানা পেশার মানুষ। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়েছে। বিকেলে সেতুর ১ ও ২ নম্বর পিলারে বসানো হয় এই স্প্যানটি। এতে সেতুর পৌনে ৬ কিলোমিটার অংশ দৃশ্যমান হয়েছে। এখনও বাকি রয়েছে ৩টি স্প্যান বসানো। বিজয় দিবসের আগেই সেগুলো বসানোর কথা রয়েছে। এর আগে গত ১২ নভেম্বর সেতুর ৯ ও ১০ নম্বর পিলারে বসানো হয় ৩৭তম স্প্যান। পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা ৪২টি, সবকটি বসানো হয়েছে। এখন এসব পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ পর্যায়ে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। সবকটি জোড়া দেওয়া হলেই ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে। আজকে ৩৮তম স্প্যানটি বসানোয় বাকি রইল আর ৩টি স্প্যান, যার সবকটি বসবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। বিউকলে বাজানো হয় করুণ সুর। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশের সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা, বিমান বাহিনী ঘাঁটি সহ তিন বাহিনীর অধীনের বিভিন্ন স্থাপনায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি যাননি ঢাকা ক্যান্টনমেন্টের শিক্ষা অনির্বাণে। এদিকে গণভবনে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান সহ তিন বাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। দেশে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যা দিয়ে প্রতিদিন 50,000 করোনা পরীক্ষা করা সম্ভব। খুব শিগগির দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হবে আরও কিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই শীতের শুরুতে সংক্রমণ বাড়ছে। পরীক্ষা বাড়ানো গেলে বেশি শনাক্ত করা সম্ভব হবে। মার্চ থেকে দেশে দেখা দেয় করোনা সংক্রমণ। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বাইরে বের হওয়ার নির্দেশ দেয়া হলেও মানছেন না রাজধানীর বেশিরভাগ মানুষ। বাজার পার্কে ভিড় দেখলে বোঝার উপায় নেই দেশে মহামারী চলছে। মাস্ক পরে আসছে রাতে পরে যাইছি কাছেই বাসা, মাস্ক পরা লাগবে। ঠিক আছে, মুখে মাস্ক পরে কি সমস্যা হয়? আনতে ভুলে আছে। না না, কোনো সমস্যা নেই। তাহলে কেন আমরা করি? বলেন এই যে জনসচেতনতা নাই, সেই রীতি সবচেয়ে বড় সমস্যা। মাস্কটা আমার পকেটে আছে, আমি ছবি তুলতেছি তো তাই এখন লাগাই নাই। প্র্যাকটিস ছিল, জাস্ট বাসায় রেখে আসছি। দেশে এখন গড়ে প্রতিদিন করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে 15,000, যাদের প্রতি 100 জনে আক্রান্ত হচ্ছেন 13 জন। অক্টোবর মাসেও করোনা শনাক্তের সংখ্যা নমুনা সংগ্রহের সংখ্যাও কম ছিল। নভেম্বরের প্রথম দিকে করোনা শনাক্তের হার 10.5 থেকে 11.5% পর্যন্ত দাঁড়ায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরীক্ষায় অনীহা, স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে। তবে প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত পিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষার মেশিন থাকলে দ্রুত শনাক্ত করা সম্ভব। ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থায় নিতে হবে। যেমন আমি একটা কথা বলি, 3টে কাজ আমাদের করতে হবে। প্রথম হলো মাস্ক পরতেই হবে। ঘরের বাইরে গেলে সবাই যেন মাস্ক পরেন। এই মাস্ক পরলে 80% সংক্রমণ রোধ করা কিন্তু সম্ভব। অ্যান্টিজেনের কিটগুলো আমদানি করা হচ্ছে, সেটা আমদানি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাহলে যে সমস্ত জেলায় আরটিপিসিআর নেই, সেই সমস্ত জেলাতে এই অ্যান্টিজেন টেস্ট ব্যবস্থা করা যাবে। এটা উপজেলা লেভেলে, এমনকি কমিউনিটি ক্লিনিকও পরীক্ষা করা যাবে এবং আধা ঘন্টার মধ্যে এটা রেজাল্ট দেওয়া যাবে।
সারা দেশে ১১৭টি ল্যাব মেশিনে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে। জিন এক্সপার্ট মেশিন দিয়ে এতদিন যক্ষ্মা জীবাণু পরীক্ষা করা হতো, এখন এটা দিয়েই করোনা পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে আরটিপিসিআর মেশিন দিয়ে একই সাথে ৩ ঘন্টায় ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। দিনে কমপক্ষে ৫০০ পরীক্ষা করা সম্ভব একটি পিসিআর মেশিন দিয়ে। কিন্তু রাজধানীর চেয়ে গ্রামে পিসিআর মেশিন কম, তাই পরীক্ষাও কম হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে কিট আমদানি হলে আর কোনো সমস্যা থাকবে না। এখন মাত্র ১৫-১৬ হাজার টেস্ট হয়, সামনে এটা যদি ৫০,০০০ হয় তাও আমাদের করার সক্ষমতা আছে। আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি কিট সংগ্রহ করার, সকল প্রক্রিয়া চলছে। কিটটা যদি আমাদের কাছে চলে আসে, আমাদের প্রস্তুতি কমপ্লিট করা আছে, আমরা যে কোনো সময় সেটা পরীক্ষা করতে পারবো। আমরা কোরিয়া থেকে কিট আনছি, সেটা ইউএসএ অনুমোদিত। মার্চ থেকে এখন পর্যন্ত ৪.৫ লাখের মতো করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় ৬,০০০-এরও বেশি, আর সুস্থ হয়েছেন ৩.৫ লাখ রোগী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রাত 12:30টার দিকে উপজেলার খাটিয়ামারী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা। রাতে সীমান্ত পিলার দিয়ে ভারত থেকে গরু আনতে যায় হাসিনুর রহমান। এ সময় আসাম রাজ্যের কসুনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত হন হাসিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী বাসে একটি ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে উপজেলার ফুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আরসি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ফুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। নগরীর গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে কাচের জিনিস আছে বলে একটি ড্রাম বাসে তুলে দেন এক ব্যক্তি। বাসটি ফুরঘাটা পৌঁছানোর পর ড্রামটি খুলে মরদেহ দেখতে পান হেলপার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। উপজেলার বড়মানিকা ইউনিয়নে গতরাতে এই দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। সেখানে গ্যাস বেলুন বিক্রি করছিলেন নীরব। হঠাৎ সিলিন্ডারে গ্যাস বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে নীরব ও পাশে থাকা হাসনাইন নামের এক কিশোরের মৃত্যু হয়। আশপাশে থাকা 9 জন আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জে মাদক সেবনে জড়িয়ে পড়ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাদকের সহজলভ্যতা, ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ চেকপোস্ট বন্ধ থাকায় উঠতি বয়সীরা আসক্ত হচ্ছে মাদকে। তবে পুলিশের দাবি, বিশেষ অভিযানের কারণে কমে এসেছে মাদকের ভয়াবহতা। সদর উপজেলার এই নারী পারিবারিক জীবনে অশান্তির কারণে জড়িয়ে পড়েন ইয়াবা সেবনে। আমার স্বামী আমার সাইরা অন্য মেয়েদের ধান্দায় আছে, অন্য মেয়েদের নেশায় আছে, বাস আমি তাহলে কারে নিয়ে বাঁচবো। এই নারী জানিয়েছেন অনেক মাদকসেবী ও ব্যবসায়ীর তথ্য। তাদের মধ্যে রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী। মাদকের সহজলভ্যতা, পারিবারিক কলহের কারণে অনেকে জড়িয়ে পড়ছে মরণ নেশায়। আরেক বন্ধু বলে, চল দোষ আজকে একটা জিনিস খামু, খুব মজার। আমি বললাম যে কি দোষ? কয় দোষ চল আগে যাই খাই দেখি। পর দেখি আসলে কি আর কি হিরোইন। মাদক পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা জানান, উচ্চ থেকে নিম্নবিত্ত সব পরিবারের সন্তান চিকিৎসা নিতে আসে। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা, আর হলো নিম্ন শ্রেণীর যারা আছে, যেমন তারা আমার খেটে খাওয়া মানুষ, এই ধরনের লোকজন আমাদের এই রিহ্যাব সেন্টারগুলো বেশি আসতেছে। মাদক রোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার থেকেই বাড়াতে হবে সচেতনতা। পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের টহল জোরদারের দাবি সচেতন নাগরিকদের। আমাদের স্কুল কলেজে আমাদের এ বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের তাদের ধারণা দিতে হবে, এটার কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। এর থেকে উত্তরণ করতে হলে আমাদের একটা মোট কথা আমাদের একটা যৌথ উদ্যোগ নিতে হবে। তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি চলছে সচেতনতা কর্মসূচি। যারা মাদক ব্যবসায়ী, মূলত তাদেরকে আমরা টার্গেট করে অভিযান চালাচ্ছি, যাতে মাদক ব্যবসায়ীরা মানিকগঞ্জে কোনো অবস্থান করতে না পারে। পাশাপাশি আমাদের
মাদক নির্মূলের জন্য যে পদক্ষেপটি আমরা নিয়েছি সেটা হচ্ছে জনগণকে সচেতন করা। পুলিশের হিসাবে ৩ বছরে মানিকগঞ্জের ৭ থানায় মামলা হয়েছে ৩,২২১টি, ৭০,০০০ ইয়াবাসহ উদ্ধার হয়েছে নানা মাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধান চাল সরবরাহের চুক্তি থাকলেও ঠাকুরগাঁয়ে এবার খাদ্য বিভাগকে এখন পর্যন্ত ১ কেজি চালও দেয়নি মিল মালিকরা। এজন্য বাজার দর বেশি, খাদ্য বিভাগের ঘুষ দাবিসহ নানা হয়রানির অভিযোগ করছেন তারা। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে এবার খাদ্য বিভাগের ৩২,৮৬৬ মেট্রিক টন চাল সংগ্রহের কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে ১৭,৭২২ মেট্রিক টন চাল। এবার প্রতি কেজি চাল ৩৬ টাকা ও ধান ২৬ টাকা দাম নির্ধারণ করে সরকার। মিল মালিকদের অভিযোগ, সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে চালের দাম বেশি। এছাড়া চাল দিতে হলে খাদ্য গুদাম কর্মকর্তাকে ১০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বাড়তি দিতে হয়। টাকা না দিলে নানা রকম হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ চালকল মালিকদের। ভালো চালটা নিয়ে গেছে, অটো চাল নিয়ে গেছে, সুন্দরভাবে নিয়ে গেছে, তাও খালি বলছে যে না এগুলা চাল চলবে না, আমাদের হ্যারাসমেন্ট করতেছে। সরকার বাহাদুর যে আমাদেরকে রেট দিয়েছে, আমি মনে করি ৩৭ টাকা রেটটা আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। ধানের যে বাজার, তাতে সব মিলাররাই লস করবে। জেলা খাদ্য বিভাগ জানায়, সব মিল মালিক চাল সরবরাহ করবে বলে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি ছিল। তবে এর মধ্যে ৮৬০ জন চুক্তি ভঙ্গ করে। এসব মিল মালিককে পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না বলে জানায় খাদ্য বিভাগ। আর অতিরিক্ত টাকা আদায়ের কোনো অভিযোগ পাননি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। সংগ্রহ কম হওয়ার বিষয়ে যে বিষয়গুলো এসেছে, যে আমরা একটু বেশি হার্ডলাইনে ছিলাম বা মিলারদেরকে সহযোগিতা করিনি, সেটা আসলে সত্য নয়। আমরা আমাদের মিনিমাম যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে আমাদের সংগ্রহ করতে হবে, কারণ পরবর্তীতে আমরা এই চালগুলোকে বিভিন্ন জায়গায় বিলি বিতরণ করতে হবে। চাল সংগ্রহের জন্য খাদ্য অধিদপ্তরের তালিকায় এবার জেলায় ১,৬৪০টি হাস্তিং মিল ও ২০টি অটো রাইস মিল ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জে জাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন প্রায় ৩০,০০০ শ্রমিক। প্রতিদিন ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত নদীতে ভেসে আসা কয়লা সংগ্রহ করেন এই শ্রমিকেরা। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ। বেকার হয়ে পড়ে সুনামগঞ্জের জাদুকাটা নদী তীরের ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রায় ৩০,০০০ শ্রমিক। এমন পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়ে হাজার হাজার শ্রমিক সংসার চালাচ্ছেন। প্রতিদিন নদীর তলদেশের বালু থেকে কয়লা আলাদা করে তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা। একজন শ্রমিক প্রতিদিন ৩ থেকে ৪ বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন, বর্তমানে যার বাজার মূল্য ১ থেকে ১,৫০০ টাকা। এই বালু চলতো, ভাতর চলতো, আমরা ভালোভাবে কাজ করতে পারতাম। এখন তো এই বালু চলে না, ভাতরও চলে না। এখন ফাইনি ইন্ডিয়ার থেকে কয়লা আনছে, এই কয়লাগুলো তুলিয়া বিক্রি করে এখন একমতো চলতেছি। নদীর মধ্যে আমরা দিলা কয়লা ময়লা ধুইতাছি, ধুয়ে আমরা ফুলা বাচ্চা নিয়ে আনতে নিয়ে খাওয়াই আমরা বাঁচাইতাছি। 300, 250 এমন রুজিও নেয় আমরা চলি। কাল্লা দইছি, কাল্লা বয়ে রয়েছে, আজকে দইতাছি। জেলা প্রশাসক জানান, শ্রমিকদের মানবতর জীবনযাপনের কথা চিন্তা করে কয়লা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। তবে কেউ যাতে সিন্ডিকেট করতে না পারে সেদিকেও নজর রয়েছে। পাহাড়ি ঢলের ফলে ভেসে আসা কয়লাগুলো স্থানীয়ভাবে জাদুকাটা নদীতে বালির সাথে মিশ্রিত হয়ে আছে এবং স্থানীয় কর্মজীবী পরিবার সেগুলো হাত দ্বারা সেগুলো সেকে তুলে তারা জীবিকা নির্বাহ করছে এবং এক্ষেত্রে তাদেরকে আইনগতভাবে সকল প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে। জাদুকাটা নদীর বারিকটিলা এলাকা থেকে ঢালারপাড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা থেকে কয়লা সংগ্রহ করেন শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল ও বকেয়া বেতন পরিশোধ সহ ৫ দফা দাবিতে বিভিন্ন জেলায় প্রতিবাদ সভা করেছে আখ চাষি ও শ্রমিক কর্মচারীরা। যৌথভাবে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশন ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন ও শ্রমিক কর্মচারী ফেডারেশন। রাজশাহীতে বক্তারা বলেন, চিনিকলের শ্রমিক কর্মচারীরা ৫-৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। এছাড়া কৃষকদের আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। ফরিদপুরে ৭ শতাধিক শ্রমিকের বকেয়া বেতন ও আখ চাষিদের পাওনা পরিশোধের দাবিতে মিলগেটে সমাবেশ করেছে শ্রমিক ও চাষিরা। নাটোরে বকেয়া পরিশোধ সহ পরের আখ মারাই মৌসুমে সরঞ্জাম সরবরাহ সহ বীজ ও কীটনাশক সরবরাহের দাবি জানানো হয়।
জয়পুরহাটে প্রাচীন ও ভারী এই শিল্প কারখানাটি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে শ্রমিক, কর্মচারী এবং এর সঙ্গে জড়িত কৃষকেরা। তাই দ্রুত এটিকে লাভজনক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলোচকেরা। বর্ণাঢ্য আয়োজনে জন্মস্থান নেত্রকোনায় পালিত হল প্রয়াত কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী। সকালে কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে লেখকের নিচের গড়া স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠে চলে নানা অনুষ্ঠান। সকালে স্কুলে কোরআন খতম, জাতীয় পতাকা উত্তোলনের পর স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল ও লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী হুমায়ুনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কুতুবপুর গ্রামের কয়েকটি সড়ক ঘুরে আবার স্কুলে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। করোনার সতর্কতায় সচেতনতামূলক কার্যক্রম হিসেবে জয়পুরহাটে হয়ে গেল সাইকেল র্যালি। জয়পুরহাট সাইক্লিস্ট সংগঠনের আয়োজনে এই র্যালিতে সহযোগিতা করে রোভার স্কাউট। সকালে শহরের এসপি মোড়ে এই র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি বলেন, করোনার এই সময়ে গণপরিবহনের উপর চাপ কমিয়ে সাইকেল ব্যবহার বাড়ানো দরকার। র্যালিতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ ৫০ জন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দক্ষিণ ঢাকার ২৯ নম্বর ওয়ার্ডে প্রায় ২০ কাঠা খাস জমি দখলের চেষ্টায় এমপি হাজী সেলিম। দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও এখন এর গেইটে তালা ঝুলিয়েছে তার অনুসারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ায় এমপির বিরুদ্ধে কথা বলছেন না কেউ। এদিকে স্থানীয়দের দাবি, এখানে শিশু কিশোরদের জন্য একটি খেলার মাঠ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের পোস্তা মোড়ে হাজী সেলিমের রাজনৈতিক কার্যালয়। সেখান থেকে কিছু দূর এগুলেই সরকারি খাস জমি প্রায় ২০ কাঠা। সাইনবোর্ডে খেলাধুলার জন্য উন্মুক্ত লেখা থাকলেও গেইটে ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের লোকজন এসে তালা দিয়েছে গেইটে। তার সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেনি কেউ। তারপর থেকেই এখানে বন্ধ শিশুদের খেলাধুলা। পোলাবান আগে খেলাধুলা করতো, এটার ভিতরে গ্যারেজ বিধি ছিল এলাকার মানুষ। তো এটা আবার হাজী সেলিম মনে করেন আইসা এটা বন্ধ করে দিছে। বন্ধ করার পরে এটা এভাবে এখনো ৬ মাস পড়ে আছে, ৬ মাস পর্যন্ত। গেট বন্ধ করে দেওয়ার পর আমরা আর খেলতে পারি না এখানে। আমরা চাই এখানে আবার আগের মতো মাঠ হয়ে যাক। এখন খেলতে পারি না, মাঠ বন্ধ করে দেওয়ার পরে হ্যাঁ আমরা মাঠ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে জানাচ্ছি যে এটা আগের মতন খেলার মাঠ বানিয়ে দেওয়া যায়। কাউন্সিলর জানালেন, ২৯ নম্বর ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ নেই। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলে জায়গাটিকে মাঠে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবেন তিনি। কিছুদিন আগে এখানে দেখতাম যে রিক্সা ছিল, গ্যারেজ ছিল, কে বা কারা এটাকে বন্ধ করছে আমার জানা নেই। আমার দিক থেকে সহযোগিতার কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আমি সহযোগিতা করে যাব। আমার কাছে কিছু লোক আসছিল, আমি বললাম যে তোমরা যে খেলাধুলা করতে চাও তাহলে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করো, আমি এটাকে দেখি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাও বলছেন, সরকারি জায়গা কোনো ব্যক্তি তালাবদ্ধ করে রাখতে পারেন না। জায়গাটি সরকারের যে সংস্থারই হোক, খেলার মাঠ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। আমাদের মেয়র মহোদয় সে ঘোষণা দিয়েছেন প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ। সরকারের কাছে, গণপূর্তের কাছে প্রস্তাব দিতে পারি যে সিটি কর্পোরেশনকে যদি এটা হ্যান্ড ওভার করা হয়, সিটি কর্পোরেশন ওটি মাঠ হিসেবে ব্যবহার করতে পারে। এটা আমরা উদ্যোগ নিতে পারি, অবশ্যই পারি। ৭১-এর মুক্তিযুদ্ধের পর মালিক দেশ ত্যাগ করলে তখন থেকে খালি পড়ে আছে জায়গাটি। পরে চলে যায় সরকারি খাস জমির খতিয়ানে। দীর্ঘদিন এখানে শিশু কিশোররা খেলাধুলা করলেও কয়েক বছর ধরে এখানে রিকশার গ্যারেজ বসিয়ে ভাড়া তুলছিলেন স্থানীয় প্রভাবশালীরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারের বাণী নিভৃতে কাঁদে, এই কথাটি ধ্রুব সত্য ৭০ অর্থ জিল হোসেনের জীবনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিল হোসেন ১৯৭৫ সাল থেকে লড়েছেন স্নাতক সনদের জন্য। ২২ বছর পর হাতে পান সেই সনদ। আর দীর্ঘ ১২ বছর ধরে ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই। ৭০-এর দশকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিল হোসেন ৮-১০টা ছাত্রের মতোই স্নাতক পরীক্ষায় বসেন ১৯৭৩ সালে। তবে বিধিবাম নম্বরের ভগ্নাংশ যোগ না করেই দেয়া হয় ফল। এতে অকৃতকার্য হন তিনি। পরের বছর আবার পরীক্ষায় বসলে করা হয় বহিষ্কার।
এর পরপরই সনদের জন্য আইনি লড়াইয়ে নামেন জিল হোসেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, বিচারিক আদালত, সবশেষে হাইকোর্ট, একের পর এক জেতেন আইনি লড়াইয়ে। বহু গড়িমসির পর 1997 সালের অক্টোবরে যখন তাকে সনদ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তখন তার বয়স 47, পার হয়েছে সরকারি চাকরির বয়স। আমি পাস করছি, আমাকে নাম্বার ঠিকভাবে 30 দিনের দেওয়ার জন্য বলে দিলেন, চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই। আর এ দুর্ভোগে 2 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে 2000 সালের অক্টোবরে আবারও আদালতে আসেন তিনি। 2008 সালে তার পক্ষে রায় দেয় বিচারিক আদালত। তবে পরের বছরই এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ 12 বছরেও হয়নি সে আপিলের শুনানি। 2008 থেকে 2020 সাল প্রায় 12 বছর শেষ হয়ে গেল, কিন্তু এখনো আপিলের নিষ্পত্তি হচ্ছে না। দীর্ঘদিন মামলার লড়ে এখন প্রায় নিঃস্ব জিল হোসেনের পরিবার। আইনি সহায়তা চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে। 2018 সাল থেকে তাকে সহায়তা দিচ্ছেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তিনি বলছেন, এ ধরনের আপিলে আপিলকারীর আইনজীবী না থাকলে শুনানি হয় না। নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে আপিলকারী। তো আপিল্যান্ট দীর্ঘদিন পর্যন্ত এই মামলার শুনানির কোনো পদক্ষেপ নেয় না। রেসপন্ডেন্ট বারবার কোর্টে আসে। ইউনিভার্সিটির যে তাদের যে নিয়োগপ্রাপ্ত আইনজীবী, তারা বিভিন্ন অজুহাতে সিনিয়রের কথা বলে বিভিন্ন অজুহাতে তারা টাইম নিচ্ছিল। এ ঘটনাকে দুঃখজনক বলছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আমাদের সিভিল মামলা একটু দেরি হয় সবসময়, কিন্তু ওনারটা যেহেতু স্পেশাল উনি বললে হয়তো করতে পারতেন। তো এই জন্য শুধুমাত্র যে এক পক্ষের দোষটা বলা যাবে না, দুই পক্ষই হয়তো করতে পারেন নাই ওইভাবে। 1973 থেকে 2020 সাল, দীর্ঘ 47 বছরেও আইনি লড়াই শেষ হয়নি সত্তরোর্ধ্ব জিল হোসেনের। মৃত্যুর আগে অন্তত মামলার শেষ দেখে যেতে চান সিরাজগঞ্জের চিলগাছার এই বাসিন্দা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বীমা প্রতিষ্ঠানগুলোর আয় বাড়া সত্ত্বেও দাবি আদায়ে ভোগান্তির অভিযোগ করছেন অনেক গ্রাহক। বছরের দ্বিতীয় প্রান্তিকে দাবি পরিশোধের হার প্রথম প্রান্তিকের চেয়ে কমেছে 23%। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA বলছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে। আর নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার কারণেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকের বীমার দাবি মেটাচ্ছে না বললেন বিশ্লেষক। করোনা সংক্রমণ রোধে টানা 66 দিন সাধারণ ছুটিতে যায় দেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে করোনা পরিস্থিতির মধ্যেই বড় অঙ্কের আয় করেছে জীবন বীমা খাতের 13টি প্রতিষ্ঠান। আয়বাড়া প্রতিষ্ঠানগুলোর 12টি আবার পিছিয়ে আছে বীমার দাবি পরিশোধে। 100 ভাগের বেশি আয়বাড়া গোল্ডেন লাইফ দাবি পরিশোধ করেছে 0.21%, বেস্ট দিয়েছে 14%-এর বেশি, জেনিত ইসলামী 15%-এর বেশি, সানলাইফ 17%-এর বেশি এবং সানফ্লাওয়ার 26%-এর বেশি। আর বাকিগুলোর দাবি পরিশোধ 30 থেকে 70%-এর মধ্যে। বীমা দাবির অর্থ না পেয়ে ভোগান্তিতে গ্রাহকরা। প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন অফিসে আসি যাই টাকা এখনো পাইতেছি না। অফিস পক্ষ থেকে আমার হিসাব কিতাব বুঝাই দেয় না, বরং 2 বছর যাবৎ আমি এই বাড়ি আর এই অফিসে দৌড়াদৌড়ি করতেছি। হয়রানি করে যে মেয়া শেষ হইলে তার প্রকৃত যে টাকাটা আছে এই টাকাটা তো সে পায় না। এরকম হইলে তো বীমা করার চেয়ে না করাই ভালো। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, 90 দিনের পরিবর্তে করোনা পরিস্থিতিতে 1 মাসের মধ্যে দাবি পরিশোধের কথা বলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। নিয়ম না মানলে অর্থদণ্ড বাড়ানো সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থার পরিকল্পনা আছে। যে কোনো সময় একটা বড় ফাইন তার হয়ে যেতে পারে। তো এই ফিয়ারটা কিন্তু আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এন্ডে সেরকমটা নাই। আমাদের এখানে যে আইনটা আমরা করে রেখেছি, এটা অবশ্যই আমরা কাজ করছি রিভিশন করার জন্য, রিভাইজ করার জন্য। বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত বিনিয়োগের কারণে তারল্য সংকটে দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে অনেক বীমা প্রতিষ্ঠান। এতে করে আস্থার অভাবে বীমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় বীমা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা কম বলছেন তারা। যে যার মতো করে বিনিয়োগ করছে, বিনিয়োগের নীতিমালাও সেইভাবে মানছে না। যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের দুর্বলতা প্রকট। এই কারণে কিন্তু জবাবদিহিতাটা সেখানে খুব কম। এই অবস্থা থেকে যদি উত্তরণ ঘটানো না যায়, তাহলে কিন্তু বীমা প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক যে দুর্বলতা সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। গ্রাহক ভোগান্তি কমাতে নীতিমালা অনুযায়ী বীমার প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে কিনা তা মনিটরিং করা জরুরি বলছেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।